আমরা যা কিছু খালি চোখে দেখি তাই কি রাজনীতি, নাকি রাজনীতির হিসেব নিকেশটা নির্ধারিত হয় পর্দার অন্তরালে? ২৪-এর গণঅভ্যুত্থানের পর ক্রান্তিকাল পেরিয়ে বাংলাদেশের রাজনীতি কোথায় ধাবিত হচ্ছে? ইতোমধ্যেই দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু নির্বাচন এলেই আমরা কেন বাংলাদেশের রাজনীতিতে স্থান করে নিতে দেখি ধূম্রজাল আর ধোঁয়াশার? বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ কতটা আমাদের হাতে, নাকি রাজনীতিবন্দী এখনো সন্দেহের বেড়াজালে? এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। খালেদা জিয়ার অসুস্থতা ও রাজনৈতিক বাস্তবতা, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। সেই সঙ্গে আরও আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, পত্রিকার পাতা থেকে শুরু করে গণমাধ্যম সবকিছু জুড়ে কিন্তু আমরা দেখছি খালেদা জিয়ার অসুস্থতার খবর। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন? ধন্যবাদ। প্রথমত দেশবাসীর কাছে বিএনপির পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জিয়া পরিবার সবাই কৃতজ্ঞতা জানিয়েছেন যে দেশবাসী তাদের সবার অভিভাবক যাকে মনে করেন দেশের সবচেয়ে জনপ্রিয় একজন মানুষ, নেত্রী বলবো না, এখন বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করছেন আন্তরিকভাবে। পুরো বাংলাদেশের মানুষই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে তার একটা সুস্থতার খবরের জন্য। ম্যাডাম অসুস্থ, আমরা জানি যে একটা মোটামুটি গুরুতর অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন উনি হাসপাতালে। সেখানে প্রায় ইতিমধ্যে ৫-৬ দিন অতিক্রান্ত হয়েছে। ম্যাডামের ফুসফুসে সংক্রমণ রয়েছে। সুখের কথা হলো যে সেই সংক্রমণ যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়েছিল তাতে কিছুটা রেসপন্ড করছে। এর বাইরে যে ম্যাডামের অন্যান্য অনেকগুলো অসুস্থতা রয়েছে যেগুলো চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন সেগুলোকে আগের মতন একটা নিয়ন্ত্রিত অবস্থায় রাখা, যাতে উনি উন্নতির যে ধারাবাহিকতা সেটা যেন আরও দ্রুত এবং আরও দৃশ্যমান হয়। তবে এখনও মনে হয় যে তিনি পরিপূর্ণভাবে একেবারে সব কিছু বিপদ কেটে গেছে কথাটা বলা ঠিক হবে না। দেশবাসীর কাছে তার জন্য দোয়া করার ব্যাপারটা অব্যাহত রাখার প্রার্থনাটাই থাকবে আর কি। খালেদা জিয়ার অসুস্থতার কথা যখন সামনে আসছে তখন প্রাসঙ্গিকভাবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিন্তু নানামুখী আলোচনা চলছে। বিশেষ করে নিজের দেশে ফেরা নিয়ে তারেক রহমান ফেসবুকে যে পোস্ট করেছেন তারপরে কিন্তু সেটি নিয়ে আরও বিচার বিশ্লেষণ চলছে। যেমনটি তিনি জানিয়েছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। এখন প্রশ্ন আসে যে তারেক রহমানের দেশে ফেরা অনেক কিছুর বেড়াজালে আবদ্ধ, সেই বেড়াজালগুলো আসলে কি, এই সীমাবদ্ধতাগুলো আসলে কি? আমার মনে হয় যে যেহেতু উনি নিজে একটা গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে নিজে একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন, সেটা নিজে স্বব্যাখ্যাত, এর মধ্যে থেকে সবগুলো কথা আছে। আমরা যদি এখানে সেটাকে আরও বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই তাহলে হবে কি, আসলে যেটা সত্যি সেটা যেহেতু সবাই আমরা জানি না, তো স্বাভাবিকভাবে আমরা হয়তো বিভ্রান্তির মধ্যে পড়বো এবং এমন কিছু বলে ফেলবো যেটা বাস্তবের সাথে সম্পর্কিত নয়। তবে আমার মনে হয় যে তিনি একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ এবং রাজনীতির মানুষ প্রত্যেকটা কাজই কিন্তু রাজনীতির বাইরে থাকে না। তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত ভালো মন্দ এটি রাজনীতিবিদদের জন্য একটা, বলতে পারি যে তাদের জন্য একটা বিড়ম্বনা যে তাদের সেই প্রত্যেকটা চলাফেরা থেকে শুরু করে প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে রাজনীতি জড়িয়ে থাকে। তো স্বাভাবিকভাবেই তিনি যে সিদ্ধান্তের কাছে যেতে চান সেই আকুতিতে উনি প্রকাশ করেছেন যে তার থাকবার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে এবং বাংলাদেশে তিনি আসবেন এ কথা তো আমরা সবাই জানি যে জাতীয়তাবাদী দলের নির্বাচনের প্রধান প্রচারণার দায়িত্ব উনি নিজে নিয়েছেন এবং সেটি উনি বাস্তবায়িত করবেন, সে অঙ্গীকারও তার আছে। তো সব কিছু মিলে হয়তো এমনটা আছে, এখানে একটা বিষয় হয়তো আমরা এখানে বোধহয় লক্ষ্য করেছি কিনা জানি না, তিনি কিন্তু এটাও বলেছেন যে তিনি কিন্তু তার মার চিকিৎসার তদারকিতে কিন্তু তার সরাসরি তার সম্পৃক্ততা রয়েছে। প্রতিদিন যে মেডিকেল বোর্ডটা হয় সেখানে তার স্ত্রী, আপনারা জানেন যে ডক্টর জুবাইদা রহমান, তিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ এবং এই মেডিকেল বোর্ডের সাথে তিনি কিন্তু বরাবরই সম্পৃক্ত আছেন। যে শুরু থেকে যখন মেডিকেল বোর্ড দেশ বিদেশের যে চিকিৎসকদের নিয়ে গঠিত হয়েছে তাতে ডক্টর জুবাইদা রহমান একজন তার একটা সদস্য এবং জনাব তারেক রহমানের বেশিরভাগ ক্ষেত্রেই সুযোগ পেলে এই মেডিকেল বোর্ডের সাথে একজন রোগীর সন্তান হিসেবে তিনি কিন্তু যুক্ত থাকেন। এই কারণে তিনি তার ভালো মন্দ এবং কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাকে অবদান রাখতে হয়। এখানে একটা বিষয় আমরা বোধহয় একটু বলতে পারি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গার দেশ থেকে কিন্তু একটা তাদের পক্ষ থেকে একটা এরকম
প্রত্যাশা এবং তাদের একটা ইচ্ছা প্রকাশ আছে যে তারা মেডিকেল টিম পাঠিয়ে কেউ কেউ হয়তো অ্যাম্বুলেন্স পাঠিয়ে তার চিকিৎসাকে ত্বরান্বিত করতে চান বা সহযোগিতা করতে চান এবং ওইখানে থেকে তিনি এটাকে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারেন, পর্যবেক্ষণ করতে পারেন এবং অনেকের সাথে যোগাযোগটা করতে পারেন। তিনি লন্ডনে আছেন এবং আমরা জানি যে লন্ডন ক্লিনিক কিন্তু ইতিপূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করেছে, যেটা কাতারের আমিরের দেয়ার অ্যাম্বুলেন্সে তিনি যখন বিদেশে গিয়েছিলেন, লন্ডনে গিয়েছিলেন। আমি জানি যতটুকু তিনি এবং তার পরিবার এবং ডাক্তার জাভেদ রহমান এবং জনাব তারেক রহমান দুজনই লন্ডন ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করছেন, যেহেতু ওই হাসপাতালের ইতিপূর্বে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করার অভিজ্ঞতা রয়েছে। তো সেরকম একটা সম্ভাবনার ব্যাপারটা দেখা হচ্ছে যাতে যদি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সেখানে নেওয়া যায়, সেই কাজটা করার জন্য তার একটু এখানে থাকার প্রয়োজন রয়েছে। কারণ আর এখানে আবেগ তো আমরা দেখবই, অবশ্যই একটা আবেগের বিষয় তো এখানে জড়িয়ে আছে, এটা আমাদের সহজাত আবেগ। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা কোনটা চাইবো, যে আবেগের বশবর্তী হয়ে একটা কাজ আর অথবা মায়ের উন্নততর সঠিক চিকিৎসা। তার কাছে যদি মায়ের উন্নততর সঠিক চিকিৎসার কারণে তার একটু বিলম্বিত দেশে ফেরাটা যদি বেশি কার্যকর হয়, তাহলে সেই সিদ্ধান্ত তো আমাদের সম্মানজনকভাবে দেখা উচিত। ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, রাজনীতির অন্দরে সদরে কিন্তু একটি গুঞ্জন বহুদিন ধরে ঘুরপাক খাচ্ছে যে নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন না। তারেক রহমানের এই বক্তব্য সেই গুঞ্জনকে উস্কে দেয় কি? না, এটা না। কারণ তারেক রহমান সাহেব তো নিজেই তার যে নির্বাচনে তার যে দলীয় মনোনয়ন, সেই মনোনয়ন প্রদানের যে দলীয় যে ফোরামে যে সিদ্ধান্তটা হয় তাতে উনি সভাপতিত্ব করেছেন, দলের প্রার্থীদেরকে মনোনীত করেছেন, তিনি নিজে নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াও 3টি আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাহলে নির্বাচন থেকে তার দূরে থাকার তো কোনো সুযোগ নেই। বরং বলতে পারি যে নেতা হিসেবে তিনি নির্বাচনের প্রচারণার কাজে কিন্তু সেটি অনলাইন বলি বা অফলাইন বলি উনি তো সংযুক্ত আছেন। নির্বাচনের প্রত্যেকটা দিনই আপনি দেখবেন যে কোনো না কোনো কর্মসূচিতে জনাব তারেক রহমানকে আমরা দেখছি। আপনার টিভি বলুন, আমাদের প্রিন্ট মিডিয়া বলুন, সব জায়গাতে তার সরব উপস্থিতি রয়েছে। তিনি তার কার্যক্রমের মধ্যে দিয়ে উনি জনগণের সাথে তার দলের পরিচিতিকে এবং তার নির্বাচনের মাঠে তার প্রতিশ্রুতির কথা অনেকদিন আগে থেকে বলছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব মাহমুদুর রহমান মান্না, তারেক রহমানের দেশে ফিরতে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা প্রায়শই আমাদের রাজনীতিতে শুনি পরাশক্তির প্রভাবের কথা, দিল্লি পিন্ডির প্রভাবের কথা। তাহলে কি আমাদের রাজনীতির নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই? পুরো বিষয়টাকে কিভাবে পর্যবেক্ষণ করবেন? এই প্রশ্ন কেন, এই কথার প্রেক্ষিতে প্রশ্ন আসছে কিভাবে, সেটাই আমি বুঝি। কারণ অনেকে এইভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে যে তারেক রহমানের দেশে না ফেরার সঙ্গে শুধু অভ্যন্তরীণ সংকট জড়িয়ে নেই, এর সাথে যুক্ত আছে ডিপ স্টেট কিংবা বৈদেশিক পরাশক্তির হিসেব নিকেশ। মানে আপনি যেভাবে যে অনুষ্ঠানটা উপস্থাপন করেছেন, যদি কিছু মনে না করেন তাহলে আমি বলবো যে আপনি আগেই মনে হচ্ছে যে একটা পূর্ব নির্ধারিত ধারণার ভিত্তিতে কথা বলছেন। আমার মধ্যে কোনো পূর্ব নির্ধারিত ধারণা নেই। মানুষের মধ্যে এক একজন এক এক রকমভাবে থাকতে পারে, সেটা আমি আলাদা আলাদা করে জানি না। তবে আমি ধরেন তার যে ফেসবুক স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাসে একটু বিস্মিত হয়েছি। মানে কি, ধরেন এটা ঠিক কথা যে উনি সবার মতোই মায়ের স্নেহের কাঙ্গাল থাকবেন, অনেকগুলো বছর তো বাইরে আছেন, অতএব সেই স্নেহের প্রত্যাশায় আকুলি বিকুলিও করবেন। এখন সেই মা খুবই অসুস্থ, তার কাছে স্নেহ পাওয়ার জন্য আসবেন সেরকম তখন এখন বরঞ্চ মাকে সেবা দেওয়া, শুশ্রূষা দেওয়া, তার পাশে থাকার চিন্তা করবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় দামোদর নদীতে ঝাঁপ দিয়েছিলেন মার কাছে পৌঁছবার জন্যে। উনি এখানে আসবেন সেই ব্যাপারে তিনি যে বলেছেন, তিনি একা তো সিদ্ধান্ত নিতে পারেন না, এই সিদ্ধান্ত আরও অন্যান্য সব কিছু মিলে নিতে হবে। মানে ব্যাপারটা আমার কাছে কীরকম ক্রিটিক্যাল মনে হলো। ধরেন কমিউনিস্ট পার্টিগুলোতে আগে দেখতাম যে ওইখানে এরকম ছিল যে কোনো কিছুই আপনার ব্যক্তিগত নয়, যে বলা হতো যে ব্যক্তিগত সম্পত্তি জড়িত মানসিক জটিলতা যা আছে তা থেকে মুক্ত থাকতে হবে। তো মাটাও ব্যক্তিগত, আর মা তো আমারই, আপনার না, সবার না, 10 জনের না, আমারই মা। এটার মধ্যে কোনো ব্যক্তিগত সম্পত্তিজনিত মানসিক জটিলতা কি আছে? কিন্তু সাধারণভাবে মানবিকতার কথা যদি বলেন তাহলে আমার মা তো আমার মাই, এবং তার জন্য আমি যেটা অনুভব করি আপনি সেটা অনুভব করেন না। আমি মনে করি যে আমার মা মরতে বসছেন, আমার মার জীবন শঙ্কা আছে, আমার মা অবস্থা ভয়ানক ক্রিটিক্যাল, তাহলে আমি কীরকম করে কি করব সেই সিদ্ধান্ত নেবার অধিকার তারই আছে প্রধানত। একেবারে পার্টিকে উপেক্ষা করবেন আমি সেটা বলছি না, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এগুলো বিবেচনার মধ্যে থাকবার কথা আছে, সেটাও নিশ্চয়ই উনি রাখেন। কিন্তু এই কথার মধ্যে এরকম একটা বিষয় পাওয়া যেতে পারে যে অন্য কিছু থাকতে পারে,
কিন্তু সেটা আবার আপনি ওই এক গলা মাটি খুঁড়ে তারপরে পানি বের করবেন বা কাদা বের করবেন এরকম তো না, আপনি কোথাও পৌঁছাতে চাইবেন, সেটা কি উনি যেটা বলেছেন এই ব্যাপারে তার কাছে জিজ্ঞেস করে ভালো। যেমন ধরেন আপনি যে উদাহরণ দিলেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন কোনো বিধি নিষেধ দেয়, এটা আমরা আগেও শুনেছি। এখন উনি আসছেন না কেন, তার জবাব তিনি দিতে পারবেন। উনি আসছেন না কেন, তার জবাব পার্টি দেবে, পার্টির দিতে হবে। তারা যদি না দেয় তাহলে আমি যদি বলি আপনি আসবেন না কেন, এই কথা বলার আমার কোনো অধিকার নেই আসলে। কারণ আমি যদি এরকম ভাব করি যে তোমার মায়ের জন্য তোমার চাইতে আমার দরদ বেশি, এটা তো বানাবে না। কাজে এটা তাকেই ভাবতে দেওয়া উচিত, দলের কাছেই রাখতে দেওয়া উচিত। কিন্তু এটা ঠিক মানুষ মনে করে একজন স্নেহধন্য সন্তান হিসেবে মানে বেগম জিয়া এবং জিয়া রহমান সাহেবের মতো এত বড় ব্যক্তিত্ব নেতার সন্তান হবার সৌভাগ্যের কারণে তার কাছে জনগণের তো কিছু আশা আছে, আকাঙ্ক্ষা আছে, দাবি আছে। তারা মনে করে যে উনি এখন থাকলে তো ভালো হতো। এটা নিশ্চয়ই উনি জানেন, উনি সেরকম করে বুঝবেন কি করা উচিত। এর বেশি জটিলতা যেগুলো বলা হচ্ছে এগুলো সবই যে আপনার খুবই স্বচ্ছ মনে মানে মাতৃস্নেহ বা মানে পুত্র এবং মাতার স্নেহের ভিত্তিতে বিচার করা হচ্ছে, আমার সেটা মনে হচ্ছে না। ইতিমধ্যে দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সঙ্গে গণভোটের আলোচনাটাও কিন্তু সামনে এসেছে। সবকিছু মিলিয়ে এবারের গণভোট এবং নির্বাচন কেন্দ্রিক চ্যালেঞ্জগুলো কি দেখেন, সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহমুদুর রহমান মান্না, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, এবার একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হতে যাচ্ছে, কি কি চ্যালেঞ্জ দেখছেন মোটা দাগে? একই দিনে হওয়াটাকে আমি খুব বড় চ্যালেঞ্জ মনে করি না। একই দিন তো হতেই পারে। যারা চ্যালেঞ্জ ঠিক নয় সমস্যার কথা বলেছেন যে একই দিন হলে হবে কি, জাতীয় সংসদ নির্বাচনটা হয় প্রতিদ্বন্দ্বিতামূলক এবং এখানে যদি ধরেন খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে নির্বাচন হয় তবু তো বিষয়টা প্রতিদ্বন্দ্বিতার। আমি আপনাকে হারিয়ে জিতবো, আপনার পয়েন্টগুলোকে কেটে আমি আমারটা প্রতিষ্ঠিত করব, এটাই প্রধান। আর আপনি যখন গণভোট করছেন তখন তারপরে সমস্ত জনগণকে এক জায়গায় আনছেন, সে ইয়েস টু দিস ওর সে নো টু দিস। নো তো এখন আমরা বলছি যে সবাই ইয়েসই বললো মনে করছি, তো ওই দিকে আর নজর বেশি পড়বে না। সবাই তো হাঁ বলবেই ধরে নেব, অথবা ধরেই নিচ্ছি যে সবাই আমাদের মধ্যে যারা আছে তারা তো এই ব্যাপারে বিরোধিতা করছে না। ফলে টার্ন আপটা কীরকম হবে, কেউ কেউ এরকম প্রশ্ন তুলছে যদি টার্ন আপটা খুব সম্মানজনক না হয় তখন প্রশ্ন উঠবে না যে জুলাই শরৎ কি তাহলে মানুষ এটাতে আগ্রহী নয়, এটাকে এত অনাগ্রহ ভরে খুব কম ভোট পড়ে গেল, এই একটা প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন করেছেন কেউ কেউ, সেটা হচ্ছে অর্থনৈতিক সাশ্রয়ের ব্যাপার। আমি খুব বড় ব্যাপার মনে করি, কারণ এতে কত খরচ হবে এক্সাক্টলি আমি জানি না, কিন্তু আমি মনে করি এত কোনো বড় ভলিউম নয় যেটা করতে সরকারের হিমশিম খেতে হবে, সেটা কোনো সমস্যা নয়। কিন্তু এখানে সমস্যা আছে গণভোটের মধ্যে অনেকগুলোর নোট অফ ডিসেন্ট আছে এবং সেই নোট অফ ডিসেন্ট মিলে আপনি একটা ইয়েস অর নো এই জবাবের মধ্যে দিয়ে সেটাকে চারটি বিষয় নির্ধারণ করে একটি প্রশ্ন নির্ধারণ করা হয়েছে। জি, তো এতে হলো কি, ধরেন এই চারটে একটা প্যাকেজ করে বলবেন ইয়েস অর নো বলেন, তো আপনি একটাকে ইয়েস বলতে চান একটাকে নো বলতে চান, এটা বলবার সুযোগ এখানে তেমন থাকছে না, এটা একটা সমস্যা। আরও সমস্যা হতে পারতো, অনেকে প্রস্তুত হতে পারতো, কিন্তু আমরা সবাই যেহেতু একমত হয়েছি এবং এইভাবে মেনে নিয়েছি, জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে, ফলে এইটা এখন চ্যালেঞ্জ নয়। তবে এই প্রশ্নটা ভবিষ্যতে উঠবে কি না সেটা আমি জানি না। কারণ হচ্ছে যে সাধারণত যা হয়েছে, ধরো আমাদের যে 3টে গণভোট হয়েছে তার মধ্যে 2টো গণভোট তো 52 রানের হয়েছে, এটা বলে লাভ নেই, বিকজ তখন কোনো কনস্টিটিউশন ছিল না। থার্ড টাইম যেটা বেগম জিয়ার আমলে হয়েছে সেটা কনস্টিটিউশন ছিল, আপনাকে ডেমোক্রেটিক প্রসেস ফলো করে যেতে হয়েছে। এখনও দেশে কনস্টিটিউশন এক্সিস্ট করে, ফাংশন করে, আপনি শপথ নিয়েছেন কনস্টিটিউশন আন্ডারে, সেই কনস্টিটিউশন যদি ফলো করেন তাহলে এই গণভোটের ভ্যালিডিটি কতখানি, এই প্রশ্ন কেউ কেউ তুলতে পারেন। মাইন্ডেড, আমি তুলছি না, আমি এটা জেনেও মনে করছি পরবর্তীকালে এটা আমি র্যাটিফাই করে দিতে পারি। আমি আইন বিশেষজ্ঞ নই, কাজে আমি জানি না র্যাটিফিকেশনের পদ্ধতিটা কী হবে, কী হলে সঠিক হয়।
কিন্তু আমি মনে করি যে এই প্রশ্ন যদি পরে ওঠে তাহলে সেটা আমাদের এখনই ভাবা উচিত। এছাড়া ধরেন অন্য কোনো চ্যালেঞ্জ দেখি না। সাধারণভাবে নির্বাচন নিয়ে কিছু চ্যালেঞ্জ অবশ্যই আছে। সেই চ্যালেঞ্জগুলোও আমি আবার অন্যান্য বছর, এবার এই 54 বছরের ইতিহাসে যা যা হয়েছে সেই তুলনায় অনেক কম মনে করি। আমি খুবই বিস্ময়ের সাথে এবং ধরেন মোটামুটি প্রীত হয়ে এক ধরনের আনন্দ চিত্তে লক্ষ্য করি যে রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে একেবারে 180 ডিগ্রি উল্টো মতের হওয়া সত্ত্বেও নিজেদের মধ্যে সদ্ভাব বজায় রেখে অগ্রসর হচ্ছেন, রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন, মানে যাকে আমরা রাজনৈতিক মিথস্ক্রিয়া বলি, ডিসকোর্স বলি, সেইটা চলছে। কোনো ঝগড়াঝাটি মারামারি হয়নি। বিভিন্ন জায়গায় কিছু কিছু সংঘাতের খবর পাচ্ছি, সেটা এমন জায়গায় পৌঁছেনি যেটা জাতীয় পর্যায়ে আক্রান্ত করতে পারে। সেদিক থেকে আমি মনে করি ঠিক আছে। কেবল একটা জিনিসের দিকে খেয়াল রাখা দরকার, সরকার যেন এই ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেন, দৃঢ় চিত্ত থাকেন, সিদ্ধান্তের ক্ষেত্রে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, এবং তাদের নামে যে পক্ষপাতিত্বের অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে উঠেছে এটা যেন না হয়। তারা যেন যেরকমভাবে এখন পর্যন্ত অনেক প্রশ্ন সত্ত্বেও তাদেরকে আমরা মেনে চলছি, এই নির্বাচনের মধ্যে প্রশ্নাতীত ভূমিকা পালন করতে পারেন। ইতিমধ্যে ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিফর্মস, এটারে কিছু প্রশ্ন উঠেছে, ইতিমধ্যে বিএনপির তরফ থেকেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এবং ব্যাখ্যা চাওয়া হয়েছে, সবাই এরকম বলেছেন। আমি মনে করি এটাও, আবার বলছি, প্রশ্ন তোলা সত্ত্বেও, যেমন আমি বিএনপির কথা বলছি, যেহেতু বিএনপি প্রশ্নটা তুলেছে, তারা ধৈর্যের সাথে এটাকে মেনে নিয়ে সামনে যাওয়ার চেষ্টা, সেখানে সরকারের নিরপেক্ষতা বজায় রাখে আপনি মূল চ্যালেঞ্জ দেখছেন। না, এটা মূল চ্যালেঞ্জ বলছি না আমি, বলছি এটা চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জ হয়তো আরো পরে লিগ্যাল প্রশ্নে হতে পারে, যেটা আপনি গণভোটার বিলে বলেছেন, কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না। অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনটা ব্যবসায় পরিণত হয়েছে, টাকা দিয়ে কেনা যায় এমন একটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি। রাজনীতি সংস্কৃতির পরিবর্তনের কথা গণঅভ্যুত্থানের পর বারবার উঠে এসেছে, কিন্তু কতটুকু পরিবর্তন আদতে হয়েছে? এটা আসলে বদিউল আলম মজুমদার সাহেবরা তো দীর্ঘদিন ধরে এই সংস্কারের কথাই বলছেন, এবং এই জুলাই অভ্যুত্থানের পর তারা একটা খুব চমৎকার সুযোগও তাদের জন্য সৃষ্টি হয়েছিল। তারা একটা ঐক্যমত্য কমিশনের সদস্যের জায়গাতে আছেন, তারা নির্বাচন সংস্কার বিষয়ক যে কমিশন ছিল তারই উনি অন্যতম ব্যক্তি। তো তারা এই মাঠ পর্যায়ে যখন এই কাজগুলো যখন নিয়ে গেছেন, যেন স্টেক হোল্ডার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যখন কথা বলেছেন, তখন এই ব্যাপারগুলো নিয়ে যদি তারা কথা বলতেন, অথবা যদি এরকম কোনো রক্ষা কবচ যদি তারা তৈরি করতে পারতেন, যেটা বিশেষজ্ঞ হিসেবে ওনাদেরই করবার কথা, তাহলে এই অভিযোগটা কিন্তু উঠবার কথা না। এই অভিযোগটা করলে উনি কার উদ্দেশ্য করছেন? অভিযোগটার ক্ষেত্রে তো উনিও তো দায় এড়াতে পারবেন না, কারণ উনিও তো একটা নীতিমালা প্রস্তুত করেছেন যে নির্বাচন কমিশন বা নির্বাচন সংক্রান্ত সংস্কার কোন দিকে কোন অর্থে কিভাবে হবে। বিষয়টা হলো কি যে ব্যবসায়ী হওয়ার ব্যাপারটা কোন জায়গায় নেবেন আপনি? একজন রাজনীতিবিদের যদি তার জীবন ধারণের জন্য যদি তার কোনো ব্যবসা থাকে, তো আপনি কি তাহলে সেটাকে রাজনীতিটাকে অগ্রাধিকার দেবেন নাকি ব্যবসাকে অগ্রাধিকার দেবেন? কারণ হচ্ছে যে রাজনীতি তো পেশা নয়, তাহলে একজন মানুষ তার জীবিকা নির্বাহের জন্য কোনটা করবেন? তা এখন যদি তার সাথে কোনো একটা ব্যবসার সংশ্লিষ্টতা থাকে, তাহলে আপনি যদি তাকে ব্যবসায় ট্যাগ দিয়ে ফেলেন, তাহলে তার রাজনীতি কিন্তু গৌণ হয়ে যায়। আবার একই সাথে তিনি যদি পুরোপুরি রাজনীতির উপর জীবনযাপন করতে চান, তাহলে বলবেন যে ওর জীবনযাপন চলে করতে গিয়ে ওর নিশ্চয় চাঁদাবাজি করে। তো আমরা তো শাকের করাতের মতো পুরো জিনিসটাকে ফেলতে পারি না। আমার মনে হয় যে এর চাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে সেই ব্যক্তি, তিনি রাজনীতিবিদ কিংবা ব্যবসায়ী যেটাই হন না কেন, তিনি রাজনীতিতে কোনো গুণগত কোনো অবদান রাখতে পারছেন কিনা, সেই বিবেচনাটাকে সামনে রেখে যদি আমরা মূল্যায়ন করতাম, তাহলে কিন্তু কথাটা যৌক্তিক হতো। তা না হলে আপনি একটা পেশাকে শুধুমাত্র অভিযুক্ত করতে চাইবেন, এটা বোধহয় খুব সরল একটা অঙ্কের কাছে চলে গেল আর কি। আমার মনে হয় যে বিষয়টা এত সহজভাবে দেখাটা ঠিক হবে না। শুধু ছাত্র উপদেষ্টা নয়, সরকারে থাকা আরো অনেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ বিএনপি কিভাবে নিচ্ছে, আমি সেই প্রশ্নটি রেখে গেলাম। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, শুধু ছাত্র উপদেষ্টা নয়, সরকারে থাকা আরো অনেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আরো জানিয়েছেন, উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই। বিএনপি কিভাবে দেখছে?
না, আইনি বাধার ব্যাপারটা দিয়ে যদি বলি তাহলে তো আইনগতভাবে যদি নির্বাচন কমিশনের শর্ত পূরণে তারা সক্ষম হন তাহলে বাধা থাকার বিষয় নেই। নৈতিক বাধাটা অন্য জিনিস, আইন আর নৈতিক কথা তো এক বিষয় নয়। আইনের দৃষ্টিতে অনেক কাজে ঠিক, কিন্তু সেটা নীতিগতভাবে বা নৈতিক অবস্থান থেকে ঠিক হয় না। উপদেষ্টারা তো এখানে যারা নির্বাচিত হয়েছিলেন বা যাদের মনোনীত করা হয়েছিল তো নির্বাচিত কেউ নন, এটা জনগণের একটা সার্বিক সমর্থন তাদের প্রতি ছিল বলে। এখন তাদের ভেতরে যদি নির্বাচন করার ব্যাপারটি আসে তাহলে দেখা যাবে যে আপনি আপনার গুড অফিসটাকে ইউজ করলেন, আপনি আপনার মন্ত্রণালয়ের সুযোগ সুবিধাগুলোকে ব্যবহার করলেন, জনপরিচিতি পেলেন, রেডিও টেলিভিশন আপনি ফোকাসড হলেন, আপনার এলাকায় উন্নয়ন কাজের জন্য সেগুলোকে টাকা সরকারি অর্থ ব্যয় করলেন, করে আপনি নির্বাচনে দাঁড়িয়ে গেলেন। এটা নৈতিকতার দিক দিয়ে এটা খুব একটা স্বাভাবিক কাজ বলে মনে করার কোনো কারণ নেই। এখন উনি ভালো বলতে পারবেন কোন কোন উপদেষ্টাদের এরকম চিন্তাভাবনা আছেন যে তারা নির্বাচন করতে চান, সেটা দেখা যাক। তবে অন্তত আমি মনে করি এটা ব্যক্তিগত অবস্থান থেকে বলা, কারণ এটা তো আমার দলীয় ফোরামে কোনো আলোচনা হয়ে সিদ্ধান্ত হয়নি। আমার মনে হয় যে নৈতিক দিক দিয়ে এটি প্রশ্নবিদ্ধ হতেই পারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাহমুদুর রহমান মান্না। উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে কি? অনেকখানি তো করবেই, মানে এখানে ধরেন সুস্পষ্ট কোনো পক্ষপাতিত্বের প্রশ্নটা একটু কঠিন হবে, কারণ এই উপদেষ্টারা যে সব একই পার্টিতেই যাবেন তা তো না। লোকে এমনি ধারণা করে যে এই সরকারের একটা পার্টি আছে, কিংস পার্টি যাকে আমরা বলি, এবং তারা তো নির্বাচন করবে এবং সে নিয়ে বহু কথাবার্তা হয়েছে। এই যারা যারা এই নির্বাচন করবেন বলে এই আসিফ বললেন, এরা যে সবাই এই এনসিপিতে গিয়ে ভোট করবে সেরকম তো মনে হয় না, তাদের কথাবার্তায় আমি তা ধরতে পারিনি। আবার তারপরে উনি বলছেন যে না, আরও অনেকে করবে যারা এখন পর্যন্ত বলেনি। এইটা খুব হাই ফর্ম অফ ডিসঅনেস্টি। আপনি করবেন এখন চেপে রেখেছেন, বলবেন না কেন আপনার লোকলজ্জা আছে, আপনি নিন্দার ভয় করছেন, অন্যান্য কিছু আছে, আপনি বোঝেন যে কাজটা ভালো হচ্ছে না তবু করছেন। আমরা দেখেন, বিশেষ করে সংস্কার মানে তো আর একদিনের ঘটনা নয়, 1.5 বছরের মধ্যে দিয়ে সমস্ত মূল্যবোধ বদলে গেল, মানুষ সব পরিশুদ্ধ হয়ে গেল, দেশটা বদলে গেল, এরকম না। বরঞ্চ একটা যাত্রা শুরু হলো এবং স্টেপ বাই স্টেপ আমরা সেই ধরনের পরিবর্তনের নিদর্শন উদাহরণ স্থাপন করে যেতে থাকলাম, যা থেকে মানুষ শিখবে, পরবর্তীতে আমাদের জন্য একটা উদাহরণ হিসেবে আসবে। সেরকম করে যদি বলেন তাহলে সবচেয়ে বেশি একটা ভালো দিক ছিল কি, এই যে সরকার, এই সরকার কোনো দলের সরকার ছিল না। যদি আমি আবার বলছি, কিংস পার্টির একটা অভিযোগ আছে, কিন্তু এরা কোনো দল করছে, তারা আবার নির্বাচন করবে, আবার ক্ষমতায় আসতে চায়, এরকম মনে হয়নি। এবং তাদের পেছনে সমর্থনের মূল যুক্তিটা মানুষের এটাই ছিল। এখন এইটা ওনার কথা যদি সত্যি হয় তাহলে এটা একদম রাপচার হয়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। যে বিশ্বাসের জায়গা তৈরি হচ্ছিল যে মানুষ এরকম থাকতে পারে যারা ক্ষমতায় থেকে ক্ষমতায় ছেড়ে চলে যেতে পারে, ক্ষমতার লোভে ষড়যন্ত্র করে অন্যায়ভাবে ক্ষমতায় থাকবার কাজ করে না, যেটা আমাদের কাছে গত 15 বছরে অসম্ভব মনে হয়েছিল, এখন সেটা প্রতিষ্ঠা পেল। সবচেয়ে বড় কথা, ওনারা এই নীতিবোধের মূলে কুঠারাঘাত করলেন এটা দিয়ে। এবং তারপরে আরও অনেকগুলো প্রশ্ন তোলা যে আমি জানি না যে এখন এটা তুলে একটা হলো যে পরিসর অনুযায়ী এটা ভালো হবে কি না, এটা কাভার করতে পারবেন কি না। এখন তো আমি উপদেষ্টাদের মধ্যে খুঁজে খুঁজে আমাকে বার করতে হবে কাদের কাদের দামে এই অভিযোগ আমি করতে পারি না। আগে বলতাম যে এই যে যতগুলো উপদেষ্টা আছে এই মানুষগুলো দাঁড়াচ্ছে, আপনার একটা আঙ্গুল দিয়ে দেখান দিকে এই লোকের কোনটা কি দোষ আছে। কিন্তু এখন আপনাকে কেসটা উল্টো হয়ে গেছে, কারণ মানে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা হেলমে আছেন, তারাও ক্ষমতায় আসবার পরে ক্ষমতার অপব্যবহার করে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের আত্মীয় স্বজন, পরিবর্গ তাদের জন্য কাজ করেছেন, এগুলো এখন প্রতিষ্ঠিত। অভিযোগ করেছে জামাত ইসলাম এবং বিএনপির মতো পার্টিগুলো। কেউ নাম বলেছেন যে এই অভিযোগ, এই উপদেষ্টা এই দুর্নীতি করেছেন, রীতিমত কে কত কোটি টাকার দুর্নীতি করেছেন সেগুলো এসছে। এর পরেও কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরঞ্চ তারা যে প্রশ্রয় পেয়েছেন এটা স্পষ্ট। আমি বলতে চাইছি, আগামীর যাত্রা পথে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে যে নৈতিক রাজনীতির দরকার ছিল সেটার ভিত্তিটা
তারা গড়ে ওঠা ভিত্তি নষ্ট করে দিচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুর রহমান মান্না। অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, উপদেষ্টাদের বিরুদ্ধে এই যে অভিযোগের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? আমার মনে হয় যে এটা খুবই একটা অপ্রত্যাশিত একটা প্রসঙ্গের মধ্যে আমরা ঢুকে পড়লাম। একটা অন্তর্বর্তী সরকার যাদের কাছে মানুষের প্রত্যাশা অনেকখানি ছিল যে তারা একটা সংস্কার করবেন, তারা বিচার করবেন, সংস্কার করবেন এবং একটা প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষকে একটা দিশা দেখাবেন, সেই জায়গায় তারা প্রতি মুহূর্তে এতদিন পর্যন্ত যে অভিযোগগুলোকে আমরা অন্তত একটা জায়গায় রেখেছিলাম সেটাকে যেন পুঞ্জীভূতভাবে বারবার বাড়ার চেষ্টা হচ্ছে আর কি। এবং সর্বশেষ যদি এই ব্যাপারটা যদি এই অভিযোগের তালিকার সাথে সংযুক্ত হয় তাহলে জনগণ খুব হতাশ হবে আর কি। কারণ এই সরকারের কাছে তো একটা 17 বছরের বঞ্চনার অবসানের এবং প্রতিকারের একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার সাথে তারা যদি সুবিচার করতে না পারেন তাহলে তো ইতিহাসে তাদের খুব ভালো একটা জায়গা পাওয়ার তো কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। যে সুযোগটা তারা খুব সহজে নিতে পারতেন, একটা চমৎকার বাতাবরণ ছিল, তাদের কোনো বিরোধিতা ছিল না, শতভাগ জনসমর্থন তাদের পক্ষ ছিল, রাজনৈতিক পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কখনো কখনো ছোটোখাটো অভিযোগ হয়তো তোলা হয়েছে, কিন্তু কখনো প্রতিরোধ করে বা তাদেরকে একেবারে সরিয়ে দেওয়ার মতো কোনো তীব্র আন্দোলন কখনোই হয়নি। তো এই সব কিছু মিলে এত বড় সুবর্ণ সুযোগ যদি আমরা শুধুমাত্র ব্যক্তি স্বার্থকে সামনে আনার জন্য যদি এটা করি তাহলে আমার মনে হয় যে এটা জনগণের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুর রহমান মান্না আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।